এইটা কি আসলে ঠিক যে আপনি যখন জানেন যে এখানে যারা ভোটের সংখ্যা সেখানে আবার ৭০ কার্যকর, এবং আপনি জানেন যে বিএনপির যিনি চিফ হুইপ আছেন তিনি আবার সবাইকে বলেও দিচ্ছেন দেখেন ৭০ কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, আপনি যদি বিরোধী কাউকে, আমার মনে হয় আপনি দাঁড়াইছেন বলেই বলছে যে বিরোধী কাউকে যদি ভোট দেন তাহলে কিন্তু এখানে আবার ৭০ অ্যাপ্লিকেবল হবে, আপনার এটা থাকবে না। আমি আপনাকে বলছি প্রথমে জয় পরাজয়ের ব্যাপার না, এটা হলো ১ নম্বর হলো গণতান্ত্রিক পদ্ধতি থেকে সম্মান করে। কিন্তু উনি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন, মানে যাকে শেষ করি, হ্যাঁ, ১ নম্বর হলো আপনাকে বলতে হবে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিকে সম্মান করি। ওকে, এটা সম্মান করার জন্য আমরা একটা প্রার্থী দেওয়া দরকার। ২ নম্বর হলো আজকে যদি আমরা প্রার্থী না দিতাম তখন আপনারাই সবাই বলতো প্রার্থী দিলেন না কেন, কিন্তু আমাদের কাজই তো এটা, দাঁড়ালেন না কেন? ১১ দলের কোনো প্রার্থী নেই, 11 দলের কোনো প্রার্থী নেই। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা জনগণকে বলতে চাই যে 11 দলের প্রার্থী আছে, ওকে, এবং আমরা চাই বিএনপির এরকম একটা ভালো প্রার্থী দেখ যেটা 11 দলের থেকে ভালো হবে। আচ্ছা, আমার সেখানে প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্রপতি পদে 11 দলের হয়ে নির্বাচন করবেন এইটা জেনেই কি আপনি 11 দলে গেলেন, নাকি আপনি আসেন বলে 11 দল আপনাকে প্রার্থী করলো? মানে এটাকে আপনাকে আগেই জানানো হয়েছিল যে, মানে তাহলে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে, অল্প করে বলেন, কারণ আমরা জি 2008 সালে আমি এককভাবে এলডিপি হিসেবে নির্বাচন করেছিলাম। এবার কিন্তু আমি নির্বাচন করিনি না, কিন্তু সবাই মনে করে আমি পরাজিত হয়েছে, আমি নির্বাচন করেছি। আমাদের লোকগুলি কি রকম অজ্ঞ অশিক্ষিত এটা বুঝতে পারে। আমি যে নির্বাচন করেছি বা করিনি এটাও জানে না। আমি নির্বাচন অংশগ্রহণ করিনি। এখানে আমি 10 সালের পর থেকে বিএনপির সাথেই ছিলাম। বিশেষ করে হাসিনার আমলে আমি সবচেয়ে বেশি লাগাতার ভাবে বলেন প্রত্যেকবার মিটিং করে সরকারের সমালোচনা করেছি, যেখানে যেখানে গঠনমূলক সমালোচনা করার দরকার করেছি, এবং অনেক সময় বিএনপি বয়স সেটা করে নেই। সর্বশেষ সবাই আমার বাসায় চলে আসলো। ওই দিন প্রায় 200-এর উপরে সাংবাদিক ছিল। আমি একটা বিপদগ্রস্ত অবস্থায় ছিলাম, কারণ এটা আইনভঙ্গ ছিল। 2018 সালের কথা বলতেছেন না, এই বছর 3 আগে। আচ্ছা, তো কারণ তারা সাহস পাচ্ছিল না হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখা। ওকে, আমি বক্তব্য রেখেছি। এবং আপনি তো ওই সময়, আমার মনে পড়ে ডয়চে ভেলে তো আপনি আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও আপনি খোলামেলা অনেক কথা বলেছেন, সেটা শেখ হাসিনা এবং হাসিনার বিরুদ্ধে হোক বা হাসিনার সরকারের বিরুদ্ধে হোক আমি খোলামেলা ভাবে, যখন যে ভুল করেছে সেটা খোলামেলা ভাবে সমাজ গঠনমূলক, কিন্তু আমি কোন দলের কাছে বিক্রি হইনি। এইবারও আমি বিএনপির সাথে ছিলাম, এবং বেগম জিয়ার মুক্তির জন্য সর্বপ্রথম মুক্তি মঞ্চ আমি করেছি। ওকে, আওয়ামী লীগের থেকে প্রত্যেকবার আমি অফার পেয়েছি মন্ত্রী হওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। অনেকে বলে আমি লোভের জন্য জামাতের কাছে গেছি। তাদেরকে বলবো আল্লাহকে ভয় করো, নবীকে ভয় করো। লোভের জন্য যদি যেতাম আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম 1996 সালে, তখন আমি যাই নাই। হাসিনা জীবিত থাকতে, হাসিনা বাংলাদেশ থাকতে আমি এই কথাগুলি বলেছি, আজকে বলছি না, আপনি তখনই বলছি। এবং প্রত্যেকবার নির্বাচনের সময় 2008 থেকে নিয়ে প্রত্যেকবার তারা আমাকে মন্ত্রী করতে চেয়েছে, আওয়ামী লীগেরা টাকা দিতে চেয়েছে, আমি তাদের সাথে যাই নাই। বেগম জিয়ার সাথে আমি কখনো বেইমানি করিনি, আমি ওনার সাথে, উনি আমাকে অনুরোধ করেছেন, ওনার সাথে ছিলাম। উনি যখন অসুস্থ হয়েছেন তখনও কিন্তু উনি প্রায়, আমি বিশ্বাস করি প্রত্যেক মাসে মেসেজ দিয়েছেন, আমি গেছি ওনাকে দেখছি। এইবারও কিন্তু আমাদের একটা তালিকা 10 জনের, ফখরুল ইসলাম সাহেবের কাছে পাঠাইলাম, নজরুল ইসলাম সাহেবের কাছে পাঠাইলাম, সালাউদ্দিনের কাছে পাঠাইলাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে পাঠাইলাম, 10 জনের একটা তালিকা। এবং ওটাতে লিখে দিলাম যে কয়জন আপনারা মনে করেন আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন, যারা উপযুক্ত। আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত না হয় আপনি দেবেন না, আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত হয় তাহলে যে কয়জনকে দিতে পারবেন আপনারা দেন। ওনারা কিন্তু সর্বশেষ দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথাও বলে নাই, যোগাযোগ করে নাই। অর্থাৎ আমাদেরকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। তখন আমাদের দলের যারা সিনিয়র নেতারা আছেন, যারা নির্বাচন করতে চান, তারা সবাই, যে মহাসচিব চলে গেছেন বিএনপিতে গিয়ে পরাজয় বরণ করে
আমেরিকায় পলাই গেছেন, সবাই মিলে আমার ঘরে বসলো। ওনাদেরকে বললাম যে আপনারা খোলা মেলা মন্তব্যটা দেন, ওকে, মনের মধ্যে কোনো কথা রাখবেন আপনি একটু। ওনারা খোলা মেলা মন্তব্য দিলেন যে বিএনপির সাথে আমাদেরকে নিয়ে যান। তখন মহাসচিব রিদওয়ান আহমদ বলল যে আমি পারবো না এটা, ওখানে গেলে শুধু সারের সিটটাই দেবে, অর্থাৎ আমার কথা, বাকি সিটের কোনো নিশ্চয়তা নেই। বাকি প্রেসিডিয়াম সদস্যরা বললো তো এটা তো হয় না, আমরা এতদিন পরিশ্রম করলাম, বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মিছিলে অংশ নিলাম, আমাদের মূল্যায়নটা কিভাবে হবে? তাহলে আপনারা জামাতের সাথে যোগাযোগ করেন। রিদওয়ান সাহেব প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে সব প্রেসিডিয়াম সদস্য সর্বসম্মতি বলল যে স্যার জামাতের সাথে আমরা যোগাযোগ করি। আমাদের কারণ এটা তখন আমার উপর নির্ভরশীল ছিল না, আমাকে তো না, ঠিক আছে, আমি আমার কোনো অসুবিধা নাই, মানে আমি যেটা বলি যে বাংলাদেশের না, এখানে কিন্তু আমি কোনো সুবিধা নেওয়ার জন্য জামাতে যাই নাই, কারণ আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে যাওয়ার, এটা জামাতে যাওয়ার জন্য। এবং এটা আমি এটা আমার উপর বাইন্ডিং, এটা আমি আমার মনে হয় যে দর্শকরাও এটা অনেকটাই বুঝতে পারছেন, যে কারণ হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দলকে, যখন থেকেই রাজনৈতিক দলটি আসছে, আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি এটা গণতান্ত্রিকভাবে এটা পরিচালনা করবেন, নট লাইক যেহেতু এটা আপনার দল, হ্যাঁ এটা, তো সেই ক্ষেত্রে যদি পার্টি থেকে সিদ্ধান্ত হয় এটা ফেয়ার এনাফ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন কর্নেল ডক্টর অলি আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা হিস্ট্রিক বা একটা আইকনিক ফিগার, তারপরে তার রাজনীতি বর্ণাঢ্য, তার রাজনৈতিক জীবন, আপনার বক্তৃতা শোনার জন্য, এমনকি আপনার চাটগাঁয়া ভাষার বক্তৃতা শোনার জন্য উত্তরবঙ্গের একটা মানুষের একটা বেকুলতা দেখতে পাইছি আমরা নানা সময়। আপনার কাছে কি মনে হয় যে এই সময় আইসা, আমি কিন্তু লোভের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যে আপনার রাজনীতির এই চূড়ায় আরোহণ করার পরে আপনার যখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন কোনো একটা জোট করতে হলো, যেই জামাতের ব্যাপারে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল, আমি ব্যাখ্যায় গেলাম না, আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল ছিলেন, আমাদের দর্শকরা এখানে লিখতেছেন আপনি যখন এইরকম একটা যুদ্ধ করতেছেন তখন জামাত ইসলামের শীর্ষ নেতারা কে কোথায় ছিল আসলে, আপনার কাছে কখন এটা মনে হয় কিনা? অনেকে এরকম মন্তব্য করছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, সেইখানে কর্নেল অলি আহমদ আসলে তো একটা একটা অধ্যায়, উনার কি মনে হইলো যে আমারে আয়শা বলল যে 10 জন সিটটা তারে দিবে, সেজন্য আমার জামাতের সঙ্গে জোট করতে হবে? আপনার কিরকম, আপনার কিরকম লাগলো? আই হ্যাভ নাথিং এগেইনস্ট জামাত ইজ ফাইন টু মি, কিন্তু আমি একজন জাতীয় নেতা হিসেবে জি আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে বিভক্ত করা না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যে সমস্ত দেশ বাংলাদেশের উন্নতি চায় না, তারা চায় বাংলাদেশকে বিভক্ত করে রাজাকার, মুক্তিযোদ্ধা, এই ট্যাবলেটগুলি জীবিত রেখে বাংলাদেশকে ধ্বংস করা। আমি সবসময় চেষ্টা করেছি সবাইকে ঐক্যবদ্ধ। কিন্তু আপনি এটা ট্যাবলেট কেন বলতেছেন? একটা পার্টি যদি, আপনারা যখন যুদ্ধ করতেছেন তখন যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, একটা পার্টি যদি বলে, আচ্ছা প্লিজ করেন। আমার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে একজন জাতীয় নেতা হিসেবে দেশকে ঐক্যবদ্ধ করা। বিভক্ত জাতিকে নিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না, দুর্বল হয়ে যায়। যেখানে ভারতের মতো একটা দেশ পাশে আছে, যারা প্রতিনিয়ত আপনার উপরে স্টিম রোলার চালাচ্ছে, আপনার অভিন্ন নদীগুলির কোনো পানি দিচ্ছে না, শুষ্ক মৌসুমে আপনার কোনো পানি নেই, বর্ষা মৌসুমে আপনাকে ডুবাই মারতেছে, আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, কোনো পয়সা দেবে না, আপনার উপর দিয়ে এটার সাথে বর্তমান রাজনীতির কি সম্পর্ক? শুনলেন কথাটা, আমি শেষ করি। জি, আপনার গায়ের উপর দিয়ে রেলওয়ে লাইন নিয়ে চলে যাবে, আপনার বন্দরগুলি ব্যবহার করবে, আপনার চারিদিকে ফেন্সিং দিয়ে আপনাকে ঘেরার মধ্যে নিয়ে নেবে, এরকম একটা শক্তি পাশে আছে। এখানে যদি আপনি বিভক্ত হয়ে যান, তাহলে আপনাকে লাথি মারা বা আমাকে লাথি মারা ভারতের, আমি অবশ্যই দুর্বল অবস্থায় থাকলে আপনাকে ধ্বংস করা কঠিন না। আমার কাজ হলো মুক্তিযুদ্ধ হিসেবে
দেশটাকে ঐক্যবদ্ধ করা। আর আপনি যাদের কথা বলতেছেন রাজাকার, তাদের জন্ম কি কখন হয়েছে? না আমি এদের জন্ম হয়েছে 1960 সালের পরে। না এইটা কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় এটা ফ্যালাসি একটা, মানে আমার জন্ম হয়েছে পরে, আমি সে সময় ছিলাম না, এটা হচ্ছে একটা ফ্যালাসি। কারণ আদর্শগতভাবে আমি এটা বুঝি, আপনি বাংলাদেশের জন্মের বিরোধিতা করছিলেন, আপনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছেন, ওরা বাংলাদেশের জন্মের বিরোধিতা করছে। এখন দে হ্যাভ টু কাম আউট ক্লিন। ওরা এসে তো বলতে হবে যে আমার ওই পজিশনটা ভুল ছিল। আপনি কি এটা আমাকে বলতে পারেন যে কোনোদিন জামায়াতের আমির ওই সময় ছোট থাক, বাচ্চা থাক, না বুঝুক, আমাকে বলছে যে অনেক ছোট ছিল, অনেক কিছু জানতো না, তো ঠিক আছে, যারা সে সময় বড় ছিল তাদের সমালোচনা করছেন উনি? ওদের তো ফাঁসি দিয়ে দিছে, ওদের তো বিচার হয়ে গেছে। আপনি তো দল হিসেবে আপনার বলতে হবে যে পজিশন, দল হিসেবে আমার পজিশন সে সময় ভুল ছিল, ইজেন্ট ইট? ওদের তো ফাঁসি হয়ে গেছে। না সেইটা তো অ্যাক্টরদের ফাঁসি হয়েছে, কিন্তু এবং সেই ফাঁসির ক্ষেত্রেও কিভাবে এই আইন পরিচালিত হয়েছে, কিভাবে, নানা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে দল হিসাবে কি তারা তাদের প্রসঙ্গটা ক্লিয়ার করছে? আপনার কাছে কি মনে হয় তারা কি ক্লিয়ার করছে যে না আমরা জামাতে ইসলামী হিসাবে ওই সময় 3-4টা উদাহরণ কিন্তু দেয়, আমি বলতে পারি। একটা বলে গোলাম আজম অনেক সময় বলছিলেন, আরেকটা বলে যে আমরা 47 থেকে 2026, এটা শফিক সাহেব আমাকে বলছেন জামাত ইসলামীর 47 থেকে 2025 আপনি যখন কথা বলতেছেন তখন আমাদের সকল ভুল নিয়ে আমরা এখন আছি। কেন 1971 যখন দেশটা জন্ম নিতেছে তখন তোমাদের পজিশন ভুল ছিল, এটা বলতে অসুবিধাটা কোথায়? এটা উনি বারবার বলছেন, এটা যে বলতেছেন না, এটা না বারবার ঘুরায় পেঁচায় বলতেছেন, না বারবার ঘুরায় পেঁচা বলতেছেন এবং এইসব যুক্তি দিতেছেন যে আমাদের লোকদের জন্ম হয় নাই তখন। বর্তমানে যারা আছে তাদের তো জন্মই হয়নি। না জন্ম না হোক, তাহলে আরো ভালো, তো বলুক 71 সালে জামাত ইসলামের পজিশন ভুল ছিল। যাদের ওই সময় জন্ম হয় না তারা তো আরো বেশি করে বলে 71 সালটা এই ছিল হচ্ছে ভারতের নেতৃত্বে একটা যুদ্ধ। আপনি যখন তাদের সাথে কথা বলবেন আপনিও বলবেন, আমিও বলবো। আপনি তো বলেনি, আপনার কাছ থেকে তো আমি, এখন আপনি যদি একটা লোকে, আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, লোকে ঘৃণা করে না আমি ঘৃণা করি না, না আপনার কথা বলছি না, হ্যাঁ আমি পৃথকও করতে চাই না, পৃথক করে যদি লোকগুলোকে আলাদা করে, না আমি পৃথকও করতে চাই না, সমাজের একটা অংশ, না আমি পৃথকও করতে চাই না, তাদেরকে একত্র করতে হবে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে, আমি পৃথক, এটাই হবে একটা নেতৃত্ব। রাইট আমি আপনার সাথে 100% একমত, কিন্তু ঘটনাটা হইতেছে হচ্ছে তারা একসাথে আসার জন্য রেডি কিনা। আমরা তো দেখি যখনই সুযোগ পাওয়া যাচ্ছে তখনই বলা হইতেছে যে না ওইটা তো ওই সময় ওইটা করে নাই, এটা তো শেষ হয়ে গেছে, ওইটার মধ্যে থেকে এটা কিছু প্রতিষ্ঠিত হয় নাই। হাউএভার আপনি এগুলি আমার থেকে ভালো জানেন, আমি একটু আগাই। আচ্ছা, বিএনপি আনুষ্ঠানিকভাবে, আমি রাষ্ট্রপতি প্রার্থীর ক্ষেত্রে আসি, কারণ আপনি জানেন আপনাকে বাংলায় একটা শব্দ আছে সংসপ্তক, যে মানে পরাজয় নিশ্চিত জেনেও যে আজীবন যুদ্ধ করে যায়, যেটা ন্যায় যুদ্ধ, যেটা আপনি গণতন্ত্রের জন্য যুদ্ধ বলতেছেন বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনার। তো আপনি বিএনপি থেকে আপনি দেখতেছেন যে হয়তো আগামীকাল পার্টির চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রীও বটে তিনি তার নাম ঘোষণা করবেন। তো অনেক জায়গায় কেউ কেউ শিওর হয়ে বলতেছেন যে এটা হবে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আপনি কিন্তু তাকে আপনার, মানে আপনি যখন বিএনপিতে ছিলেন তখন উনিও ছিলেন, মানে অবশ্যই আপনার থেকে অনেক, আমি এটাকে কি বলবো, যে আপনি অনেক বড় নেতা ছিলেন, তিনি তুলনামূলকভাবে অনেক ছোট নেতা ছিলেন। স্টিল আপনি হয়তো তাকে চেনেন, তাকে আপনি দেখছেন, আপনি তাকে কীভাবে রেট করেন? যে আমি অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা এখন বললাম কারণ এই নামটা প্রায় নিশ্চিত এরকম শোনা যেতেছে যে এই নামটাতেই আসলে রাষ্ট্রপতি পদে। আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না আমি আমার কাছে জি 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 আমি একজন প্রার্থী হয়ে আর একজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব, এটা আমার মনে হয় বিবেকে বাধে। খারাপটা বললে বিবেকে বাধতে পারে, ভালো বললে অসুবিধা কি নাকি? জনগণের বিচার। আচ্ছা জনগণের বিচার করুন। আচ্ছা আপনি কি মনে করেন, ধরেন 70 নাই, ধরেন স্বাধীনভাবে পার্লামেন্টেরিয়ানরা ভোট দিতে পারত, আপনি এখনকার রাজনীতির যে পালস বোঝেন বা জানেন, বিএনপির যারা সংসদ সদস্য আছেন তাদের অনেককেই আপনি চেনেন, আপনার কাছে কি মনে হয় যে এইটা যদি সংসদ সদস্যরা 350 জন সংসদ সদস্য যদি স্বাধীনভাবে, মানে এইটার জন্য শুধুমাত্র সংসদ সদস্য পদ যাওয়া না, আর কোনো কিছু এ তারে বকলো ওইরকম হইলো ওইরকমও হবে না কিছু, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা বড় লড়াই হইতো? আমি আপনাকে একটা কথা বলি,
70 যেটা আছে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি পরামর্শ দিয়েছিলাম 70 করার জন্য, 70 করার জন্য। জাস্ট তখনকার তখনকার একটা পরিপ্রেক্ষিত ছিল, কারণ সংসদ সদস্যরা অল্প টাকায় বিক্রি হয়ে পার্টি চেঞ্জ করতো। আপনি রিসেন্টলি কয়েক বছর আগে পাকিস্তানে দেখেন, রাত্রে 10টার পরে পার্লামেন্ট কনভেন্ট করে 15 জন বা 16 জনকে কিনে নিয়ে, হ্যাঁ হর্স ট্রেডিং বলতেন না, কি বলতেন, কি জানি একটা বলতেন আপনারা, জেলে নিয়ে গেল। পাকিস্তানের গত 30 বছরের সবচেয়ে যোগ্য একজন প্রধানমন্ত্রী, যিনি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, তাকে জেলে নিক্ষেপ করেছে। তাহলে বুঝেন 70 ধারার একটা উপকারিতা অপকারিতা। এই সমস্তগুলি চিন্তা করে আমি পরামর্শ দিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। হ্যাঁ, কিন্তু এখন নতুন জেনারেশন মনে করে এটা থাকা উচিত না, এবং আমরা সবাই মিলে এটা দস্তখত করেছি। বিএনপি এটা দস্তখত করেছে, এটা না যে বিএনপি দস্তখত করে না, আমরা সবাই বলছি 70 অনুচ্ছেদ থাকা উচিত না। এটাতে 70 অনুচ্ছেদ না থাকলে হচ্ছে কি, আমরা দুইটা জিনিস বলেছি, এটা হলো পার্লামেন্ট মেম্বার এবং উচ্চ কক্ষের মেম্বার, দুইটাই মিলেই রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এখন কে হলো না হলো এটা বড় কথা না, তখন যে জনগণের প্রতিনিধিরা একটা স্বাধীনতা থাকতো, ওই স্বাধীনতাটা এখন নাই। থাকলে একটা ভালো লড়াই হইতো কিনা, আপনি এখন যারা স্বাধীন, এক নম্বর হলো তাদের সেই স্বাধীনতাটা নাই। ওকে, সুতরাং এখানে গণতন্ত্র খর্ব করা হয়েছে, ওকে, বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাকে গলায় রশি লাগানো হয়েছে যে আমি যেদিকে টানি তোমাকে সেদিকে যেতে হবে, যদি না টানতো তাহলে যাইতো কিনা, তুমি যদি আমার টানে না আসো তাহলে ঘরে যেতে হবে, কারণ তোমার মেম্বারশিপ থাকবে না। ওকে, আমরা চাচ্ছি, আমি নিজেও চাই, নতুন জেনারেশনের সাথে একমত হয়ে যে বাক স্বাধীনতা ফিরে আসা উচিত এবং সকলের ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত। গণতন্ত্র এক জায়গায় থাকবে আরেক জায়গায় থাকবে না, সেটাও ঠিক না। তবে আপনি কি খুব মানে আপনার কারণ আপনার তো কালের সাক্ষী, আপনার আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি সাক্ষী, আপনি হয়তো যেহেতু আপনি খুব নিবিড় গবেষক ধরনের পড়ালেখাও করেন, তাহলে যত সময় আসলে ওই গণতন্ত্রকে কোনো একটা জায়গায় রিপ্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে বেসিক ডেমোক্রেসির মতো জনগণ সরাসরি ভোট না দিয়া পরোক্ষ ভোট করছে, ওগুলি কি আসলে ভালো ভোট হয়? যেমন এখনকার সংসদ সদস্যরা যদি রাষ্ট্রপতি পদে স্বাধীনভাবে ধরেন আপনি টেনে রাখা দড়ি ছাড়া যদি এটা ভোট দিতে পারতো, সেটা কি একটা সত্যিকারের, মানে এই সিস্টেমটা কেমন, মানে 350 জনের ভোটে একটা হেড অফ দ্য স্টেট নির্বাচিত হবেন, এইটা কিরকম কথা? এটা অনেক দেশে আছে, এটা শুধু বাংলাদেশে তো না, এটা ব্রিটেনও আছে। ব্রিটেন তো রাষ্ট্রপতি পদ নাই, ব্রিটেনের রাষ্ট্রপতি পদ নাই। আমেরিকাতে তো প্রেসিডেন্ট সরাসরি ইলেকশন হয়। আমাদের পাশে ভারতে আছে, ভারতে উভয় কক্ষ মিলা ভোট হয়, আছে উভয় কক্ষ। সুতরাং এটা খারাপ কিছু আছে বলে মনে করি না। আমাদেরকে কোনো না কোনো জায়গায় মিস্টার মহিউদ্দিনের শুরু করতে হবে। ওকে, আমরা যদি সব জায়গায় বুথ দেখি তাহলে দেশটা আগাবে না। ফেয়ার এনাফ।